কোশ্চেনটা কি শো হয়েছে আপনাদের মোবাইলে? জি স্যার। শান্ত, কোশ্চেনটা পড়ে। স্যার শান্তা তো এখনো মনে হয় জয়েন। পড়ে। স্যার আমি পড়বো। বললাম না, সবাই পাইবেন আস্তে আস্তে। হুম, স্যার পারে বলতে। বলেন। শুরু করেন। কথা দাও। পড়েন। এটা বলতেছি স্যার। এটা আপনার বইয়ের 193 পৃষ্ঠা থেকে অঙ্কটা নেওয়া হয়েছে, ঠিক আছে? কালাম স্যার। পড়েন। জনাব মোস্তফা জামান বাংলাদেশ সচিবালয়ে কর্মরত একজন সরকারি কর্মচারী। 30শে জুন 2023 তারিখে সমাপ্ত অর্থবর্ষে তিনি নিম্নোক্ত হারে বেতন ভাতাদি পেয়েছেন। মাসিক মূল বেতন পেয়েছেন 60,500 টাকা। মাসিক চিকিৎসা ভাতা পেয়েছেন 2,100 টাকা। উৎসব ভাতা, যা 2 মাসের মূল বেতনের সমান। বাংলা নববর্ষ ভাতা পেয়েছেন 12,100 টাকা। তিনি সরকারি বাসায় থাকেন, যার বার্ষিক ভাড়া মূল্য 1,44,000 টাকা। ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন। হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র হতে দেখা যায় যে 30শে জুন 2023 তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল 1,08,500 টাকা। কল্যাণ তহবিলে ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা প্রদান বাবদ প্রতি মাসে বেতন হতে কর্তন ছিল তার যথাক্রমে 200 ও 150 টাকা। এছাড়াও তিনি একটি তফসিলি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 5,000 টাকার কিস্তি জমা করেন। 2023-2024 কর বর্ষে জনাব মোস্তফা জামানের মোট আয় ও কর দায় নির্ণয় করো। ওকে, কোশ্চেনটা বুঝছেন? হুম, তো আমরা বোর্ডে চলে যাই, হ্যাঁ? ফরগটেন। লেখেন। করদাতা। করদাতা হলো জনাব মোস্তফা জামান। নং। ইটিআইএন। কর অঞ্চল। কর বর্ষ।
2023 24 আয় বর্ষ, 2022 23। বিবরণ সমূহ: আয়ের পরিমাণ, অব্যাহতি প্রাপ্ত আয়, কর অব্যাহতিপ্রাপ্ত আয়, নিট করযোগ্য আয়, আয়, চাকরি হতে আয় ধারা 32 থেকে 34, 32 থেকে 34। প্রথম লিখলাম আমরা মূল বেতন। মূল বেতন প্রত্যেক মাসে বেতন পাই কত? 60,500 গুণ 12, 7,26,000, 7,26,000। 2 নম্বর হইতেছে আমার উৎসব ভাতা। উৎসব ভাতা উৎসব ভাতা হইতেছে 60,500 গুণ 2, 1,21,000, 1,21,000। 3 নম্বর হইতেছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা 2,100 টাকা করে গুণ 12, 25,200। কত? 25,200। ঠিক আছে। তো এইটা হলো গিয়ে আমার কর অব্যাহতি প্রাপ্ত আয় 25,200। 4 নম্বর হইল বাংলা নববর্ষ ভাতা। নববর্ষ ভাতা। ঠিক আছে। বাংলা নববর্ষ ভাতা হলো গিয়া আমার মূল বেতনের 20%। তো মূল বেতন হলো 60,500, এটার 20% আছে 12,100। 12,100। 5 নম্বর হইতেছে আবাসন সুবিধা। আবাসন সুবিধা আমার আবাসন সুবিধা অঙ্কে দেওয়া আছে 1,44,000। টোটালটাই আমার কি অকরধার্য। তার চিকিৎসা ভাতা স্যার মাঝখানে বসলো কেন? এটা একটু বুঝি না। বুঝলাম। এটা হলো গিয়ে ওই যে সরকারি যারা নাকি কাজ করে, ঠিক আছে, আমরা এখন করতেছি সরকারি চাকরিজীবী মোটা আয় বেতন খাতে। ঠিক আছে। সরকারি চাকরিজীবী চিকিৎসা ভাতা, আবাসন সুবিধা, প্লাস হলো গিয়ে অর্জিত ভবিষ্যৎ তহবিলে সুদ, এইগুলো হলো গিয়ে আপনার কর অব্যাহতি প্রাপ্ত আয়। ঠিক আছে। এগুলো আমার কি কর অব্যাহতি প্রাপ্ত আয়। ক্লিয়ার? আমি বুঝতে পারছি। জি স্যার। ওকে। তো এরপর দেখেন 6 নম্বরটা আমার হলো গিয়া
ভবিষ্যৎ তহবিলে আবাসন লিখছি, ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ, ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ। ঠিক আছে, তো 1,08,500, এটাও কি অব্যাহতি প্রাপ্ত, 1,08,500। এই অঙ্কটা শুরু করার আগে আপনাদের একটু আলোচনা করা দরকার ছিল সরকারি কোন কোন ইয়াতে আপনার কর কর অব্যাহতি পাইবে। ঠিক আছে, তো দেখেন এখানে যোগ করলে আমার এখানে যোগফলটা হইতাছে 8,47,000। ঠিক আছে, এইটা হলো আমার মোট আয়, এটা হলো আমার কি মোট আয়। ঠিক আছে, আপনি দেখেন আহ, অন্য অন্য ক্ষেত্রে আমরা যখন আমরা মোট আয় বের করছি তখন কিন্তু আমরা এখানে এই যে বাদ দিছি, কি বাদ দিছি, মূল বেতনের 1% অথবা 4,50,000 টাকার মধ্যে যেটা কম ওইটা আমরা কি করছি, কর অব্যাহতি দিচ্ছি। কিন্তু সরকারি ক্ষেত্রে কি হইব না, ওই কাজটুক হইব না। আমি বুঝতে পারছি। হ্যালো, রেসপন্স করেন, জি বুঝতে স্যার, পারছি। বুঝতেছি। ওকে, জি স্যার, তো বুঝতে আমরা পারছি। নেক্সট স্টেপে সরকারি চলে ক্ষেত্রে গেলাম। হবে না। সরকারি ক্ষেত্রে হইব না, নেক্সট স্টেপে আমরা চলে গেলাম। ঘর কাটে আমরা দেখেন, তো আপনাদেরকে আমি একটা চার্ট দিছিলাম 15টা বা 16টা, কোন কোন সেক্টরে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়, মনে আছে? হুম, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়, মনে আছে? হুম, এটি হলো কর রেয়াতের পরিমাণ নির্ণয়। কর রেয়াতের পরিমাণ নির্ণয়, ওই জিনিসটা আপনার চার্ট আকারে লিখে দিলে আপনার জন্য বেটার হইতো। বিবরণ টাকা, টাকা, বই আপনাদের সামনে আছে, আপনাদের সামনে বই আছে, বই আছে। রেসপন্স করেন, বই আছে সামনে। আছে। ওকে, জি। আপনার এই বইটা সব উল্টা পাল্টা করে দেওয়া। দেখেন আমি কিছু আইটেম আলোচনা করছিলাম, যেই যেই সেক্টর আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার কি পাওয়া যায়, কর রেয়াত পাওয়া যায়, কর ছাড় পাওয়া যায়, ওই যে বিনিয়োগ ভাতা বা রেয়াত যোগ্য আয় আলোচনা করছিলাম না একটা ক্লাসে। এখন আমরা ওই পার্ট নিয়ে কাজ করবো। ঠিক আছে, এখন আমরা লিখুন বিনিয়োগের পরিমাণ ও দান। বিনিয়োগের পরিমাণ ও দান। 1 নম্বর দেখেন ভবিষ্যৎ তহবিলে চাঁদা, তহবিলে চাঁদা, ভবিষ্যৎ তহবিলে আমরা প্রত্যেক মাসে কত দিছিলাম, 14,000 টাকা করে দিচ্ছিলাম, গুণ 12। আমার এখানে কত হয়, 1,68,000। এরপরে দেখেন আমরা কি করছিলাম, কল্যাণ তহবিলে চাঁদা দিছিলাম, কল্যাণ তহবিলে চাঁদা। দেখেন অঙ্কতে কল্যাণ তহবিলে আমরা প্রত্যেক মাসে কত দিছিলাম, 200 টাকা করে দিছিলাম। অঙ্কতে দেখেন সরাসরি দেওয়া আছে 12 মাস, 12 দিয়ে গুণ করলে আমার কত হইতে হয়, 2,400 টাকা।
এরপরে দেখেন 3 নম্বর, আমার গোষ্ঠী বীমা তহবিল আমরা চাঁদা দিছিলাম। গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা দিছিলাম, ঠিক আছে। গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা কত দিছিলাম? 150 টাকা করে, 12 মাস। কত হয়? 1800 টাকা। এরপর দেখেন আমরা অঙ্কেতে ডিপোজিট করছিলাম, ঠিক আছে। তফসিল ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 5000 টাকা করে কিস্তি জমা দিচ্ছিলাম, ঠিক আছে। তো আমরা লিখি ডিপোজিট, ডিপোজিট পেনশন স্কিমে পেনশন স্কিমের কিস্তি কত করে দিয়েছিলাম? 5000 টাকা করে, গুণ 12, কত হয়? 60,000 টাকা, ঠিক আছে। সর্বোচ্চ সর্বোচ্চ সীমা, ঠিক আছে, সর্বোচ্চ সীমা 1,20,000, ঠিক আছে। মধ্যে যেটি ছোট, মধ্যে যেটি ছোট, ওইটার উপরে কি পাবেন আপনি? কর রেয়াত পাবেন, ঠিক আছে। তো ছোট কোনটা? 60,000। ছোট কোনটা ভাই? 60,000। এই জিনিসটা বুঝছেন? এই জিনিসটা বুঝছেন? স্যার আরেকবার। দেখেন, যদি আপনি পেনশন স্কিমে টাকা জমা করেন, ওই ক্ষেত্রে আপনার যেই পরিমাণ টাকা জমা করবেন, ওই পরিমাণ টাকা অথবা সর্বোচ্চ 1,20,000 টাকার মধ্যে যেটা কম, ওই টাকাটা কি পাবেন আপনি? কর রেয়াত পাবেন। দেখেন, আপনি মাসে 5,000 টাকা করে 12 মাসে জমা করছেন 60,000 টাকা। নিয়ম অনুসারে 1,20,000 অথবা যেই টাকাটা আপনি জমা রাখছেন, এই দুইটার মধ্যে যেটা ছোট, ওই টাকাটার উপরে কি পাবেন আপনি? কর ছাড় পাইবেন, অর্থাৎ আপনার বিনিয়োগ ভাতা পাইবেন, ঠিক আছে। বুঝতে পারছি? বুঝতে পারছি? জি। জি স্যার। ওকে, 32,200, ঠিক আছে। তো এই পর্যন্ত হইছে? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না। ওকে। হুম, সিমলার কোনো কোশ্চেন আছে? আছে নাকি? না গেছে গা? তো দেখছেন, তুই বুঝবে কেমনে পরে? কোন? বলছি ক্লাস রাইখা যাবেন না। দেখ, আমরা ওই পেজের অ্যামাউন্টটা লিখি, হ্যাঁ। 2,3,2,2,0,0, ঠিক আছে। ওকে, এটা আমরা কি পেলাম? মোট বিনিয়োগ। এটা আমরা কি পেলাম? মোট বিনিয়োগ। মোট বিনিয়োগ, ঠিক আছে। মোট বিনিয়োগ। আচ্ছা, তারপর লেখেন কর রেয়াতের সীমা। কর রেয়াতের সীমা, ঠিক আছে। এই পার্টগুলো আমরা ক্যান করতেছি। আমরা মোট কর দায় নির্ণয় করবো, ঠিক আছে। মোট কর দায় নির্ণয় করা স্টেপ হলো গিয়া, বিভিন্ন খাতের আয়গুলো আমরা প্রথম যোগ করবো। যোগ কইরা বিনিয়োগযোগ্য আয় ইয়ে করবো, তারপর কর রিয়াতের পরিমাণ বাইর করবো। বাইর কইরা ওই স্ল্যাব অনুসারে কি করবো? ট্যাক্সের টাকা বাইর করবো। তারপর যে টাকাটা ছাড় পাইছি ওইটা বাদ দিয়ে যেটা হইব, ওইটি হলো আমার কর দায়, যেটা আমরা একটু পরে দেখাবো, ঠিক আছে। এখন বুঝবেন না, একটু পরে দেখালে বুঝবেন, ঠিক আছে। দেখেন, ক ক কর অব্যাহত প্রাপ্ত আয়। কর অব্যাহতি, এই কথাগুলো আপনার
মুখস্থের মতো করতে হইব। কর অব্যাহত প্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার, হ্রাসকৃত কর হার, প্রযোজ্য প্রযোজ্য এরূপ আয়, এরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের 3%। অর্থাৎ অর্থাৎ আমার দেখেন এখানে মোট আয় কত আসলো, 8,47,000 টাকা আমার মোট আয় বেড়েছে। ঠিক আছে, যেহেতু ইনি সরকারি কর্মচারী, সেহেতু স্যার তার আয় চাকরি থেকে আয় তার মোট আয়। ঠিক আছে, যদি বেসরকারি বা আহ, অন্য কোন হিসেবে যান, তো বিভিন্ন খাত থেকে আয় হইয়া যেটা যোগ হইব ওইটা হলো মোট আয়। ঠিক আছে, যেহেতু উনি সরকারি কর্মচারী, অন্য কোনো কিছু করে না, সেহেতু তার এখানে মোট আয় কত, 8,47,000। ঠিক আছে, এই 8,47,000 টাকার 3%, 8,47,000 টাকার 3%, 8,47,000 টাকার 3% এখানে আসে আমার 25,410 টাকা। ঠিক আছে, তো আমরা লিখি 25,410 টাকা। হ, দেখেন, কোন কোন আয় বর্ষে, কোন আয় বর্ষে ষষ্ঠ তফসিলে, তো ষষ্ঠ তফসিলে এর অংশ 3 অনুসারে, 3 অনুসারে করদাতার মোট বিনিয়োগের, মোট বিনিয়োগের ও ব্যয়ের পরিমাণের, ব্যয়ের পরিমাণের উপর 15%। অর্থাৎ অর্থাৎ আমার দেখেন আহ, মোট বিনিয়োগ কত হইছে, 2,23,000, না 2,32,200, এইটার 15%, 2,32,200 গুণ 15% সমান সমান আমার হইতেছে 34,830, 34,830। গ, স্যার এই লাইনটা কি লিখছেন, করদাতার মোট বিনিয়োগের, বিনিয়োগের তারপর? ব্যয়ের পরিমাণের উপর 15%। তারপর লেখেন সর্বোচ্চ, সর্বোচ্চ সীমা 10 লাখ। সর্বোচ্চ সীমা 10 লাখ, 6টা 0। ঠিক আছে, সর্বোচ্চ সীমা 10 লাখ। ঠিক আছে, দেখেন ক বা খ বা গ। ঠিক আছে,
এই তিনটির মধ্যে এই তিনটির মধ্যে যেটি কম, এই তিনটির মধ্যে যেটি কম। দেখেন, ক হইলো আমার এইটা, খ হইলো এইটা, ঠিক আছে, গ হইলো এইটা, এইটা, ঠিক আছে। এই তিনটার মধ্যে কম কোনটা? এই তিনটার মধ্যে কম হইলো 25,410 টাকা। 25,410 টাকার আহ কি পাবো আমরা? কর রেয়াত পাবো, কর রেয়াত পাবো, ঠিক আছে। 25,410 টাকা কি পাবো? কর রেয়াত পাবো, ঠিক আছে। এই চারটা হইছে। হুম, লেখা হইছে। জি স্যার, হয়েছে স্যার। ওকে, নেক্সট, করদায় নির্ণয়। এই অঙ্কটা লাস্টে করলে ভালো হয়েছে, কারণ এখানে কিছু আলোচনা দরকার আছে সরকারি কর্মচারী আয় ব্যয়ের। আচ্ছা, সমস্যা নেই, আইসা পড়ছে, ভালো হয়েছে। দেখেন, জনাব মোস্তফা মোস্তফা জামানের কর দায় নির্ণয়, ঠিক আছে। বিবরণ, স্ল্যাবটা খেলা আছে যে লিখে দিছিলাম, হার, টাকা, মোট আয়। দেখেন, প্রথম দিকে আমি কিছু স্ল্যাব লিখে দিছিলাম। প্রথম 3,50,000 টাকা পর্যন্ত পর্যন্ত 0% পর্যন্ত 0%। পরবর্তী পরবর্তী 1,00,000 টাকা পর্যন্ত স্যার, এই যে এটা কি লিখছেন বিবরণের পর? মোট আয়ের, টাকা টাকার ঘরে? মোট না না, আয়, টাকা টাকার ঘরে। হার, হার। দেখেন, পরবর্তী 1,00,000 টাকার উপরে 5%, 5%, 5,000 টাকা, 5,000 টাকা। পরবর্তী পরবর্তী 3,00,000 টাকার উপর, 3,00,000 টাকা পর্যন্ত, আপনার আবার ডট ডট দিয়ে না, 3,00,000 টাকা পর্যন্ত 10%, 10%, 10% কত আসে? 30,000 টাকা। ওকে, তারপর লেখেন, অবশিষ্ট অবশিষ্ট 97,000 টাকার উপর, 97,000 টাকা বুঝছেন কোত্থেকে আসলো? ওপর 97,000 টাকা বুঝছেন কোত্থেকে আসলো? 15%, 14,550। দেখেন, 14,550। দেখেন, এগুলো যোগ করলে আমার যোগফল হইতেছে 49,550। এইটা হলো আমার মোট কর দায়। এইটা হলো আমার কি? মোট কর দায়। মোট
কর দায়, ঠিক আছে? এটা হলো আমার মোট কর দায়, ঠিক আছে? তো দেখেন, আমি কিছু সেক্টরে ইনভেস্টমেন্ট করছিলাম, ওইখান থেকে আমার কি করব, কিছু কর রেয়াত দিব। কোন অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমার কি দিব, কর ছাড় দিব। আমরা ক্যালকুলেশন করে বাইর করলাম নিয়ম অনুসারে। লেখেন লেখেন কর রেয়াতের পরিমাণ, কর রেয়াতের পরিমাণ কত? 25,410 টাকা কর ছাড় পাবো, ঠিক আছে? তো বিয়োগ করলে আমার বিয়োগ ফলটা হইতাছে 24,140 টাকা। 24,140 টাকা। এই চলে আমার নিট কর দায়। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, কর দায়টা বুঝছেন কিভাবে বের করছি? জি স্যার একটু আরেকবার বললে ভালো হতো, যে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত এখান থেকে স্যার। আচ্ছা, খেয়াল করেন, এইখানে আমার আয় হয়েছে কত? 8,47,000, আট ঠিক লাখ না? সাতচল্লিশ হাজার হ্যাঁ, আট লাখ একটু সাতচল্লিশ ক্যালকুলেটার হাতে নিন, না? হ্যাঁ, নিছি। 8,47,000, ঠিক হুম। আছে? বিয়োগ 3,50,000, বিয়োগ 1,00,000, বিয়োগ 3,00,000, সমান সমান দেখেন 97,000 টাকা হয়, হ্যাঁ, 97,000 টাকা। ঠিক আছে? তো 3,00,000-এর উপরে 5% আচ্ছা। এরকম করে লাস্টে অবশিষ্ট থাকে কত? 97,000 টাকা। এই 97,000 টাকার উপর কত? 15% মোট কর দেয়। আর আমরা তো কর রেয়াত কত টাকা পাবো এটা বাইর করলামই। এটা লাস্টে মোট কর দায় থেকে বাদ দিয়ে দিবেন, তো নিট কর দায় বেড়ে যাবে, ঠিক আছে? এরপর দেখেন বই একটা নোট দিয়ে দিছে, ওই নোটটা আপনার হুবাহু পরীক্ষার হলে কপি করে দিতে হইব, যদি আপনার সরকারি কর্মচারী নিট কর দায় নির্ণয় করেন। ওটা আমি লিখলাম না, ঠিক আছে? আপনার যেহেতু বইতে দেওয়া আছে, ওটা আপনি মুখস্থ করে নিয়েন রেফারেন্স দিয়া, ঠিক আছে? আচ্ছা, ওভারঅল অঙ্কটার মধ্যে কোনো কোশ্চেন আছে আপনার? থাকলে করেন। না স্যার, আচ্ছা, আমি একটু বড় আপনাদের অঙ্কটা হার্ড আছে। প্রথমে যে সহজ অঙ্ক শুরু করছি, কারণ প্রথমে যদি এই বড়টা ধরতাম বিরক্ত লাগতো, এই জন্য জাস্ট প্রথম অল্প অল্প আলোচনা করলাম, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের কিছু অঙ্ক আমি দিব। স্যার একটা কথা ছিল স্যার, ওই বলেন। যে কররিয়াতের বক্স কি দুইটা হবে? না, কররিয়াতের একটা বক্স? একটা একটা কর রেতের বক্স একটা, এটা ফুল বক্স একটা বক্স। এইটা আর এইটা আচ্ছা এক আচ্ছা বক্স, ঠিক আছে? আচ্ছা। এইটা ওকে স্যার। আলাদা বক্স, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারছি। আমরা অঙ্কটারে তিনটা পার্টে ভাগ করি, ঠিক আছে? এইটা হলো ক, ওকে। এইটা হলো খ, এইটা হলো গ, এই যে হুম। লাস্টেরটা গ, কর দায় নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, তা ওকে আমি স্যার। আপনার কিছুক্ষণ পর আপনাদের ছবি তুলে আমি অঙ্ক দিয়ে দিতেছি, আপনি ওই অঙ্কগুলা আপনি কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে? আর সিমলার এই ক্লাসটাও কভার করতে বলেন, এবং নিজেরা নিজের আলোচনা করেন, করলে আর ক্লিয়ার হইবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকা। ওকে স্যার, স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।